जय हिंद बंधुरा आमी मनिका चले एसेছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো তোমরা কিভাবে ওএমআর শিট সঠিক পদ্ধতিতে ফিল আপ করবে এবং আমি কিভাবে পরীক্ষার হলে ওএমআর শিট ফিল আপ করেছিলাম, কোন টপিকটা আগে করেছিলাম, কিভাবে আমি আমার ওএমআর শিট ফিল আপ করেছিলাম মেইনসে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি শুরু করছি। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে, অনেক দিন আগে কমেন্ট এসেছে আমার কাছে, কিন্তু আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটি দিতে পারিনি। ফাইনালি আজকে রেকর্ড করার সময় পেয়েছি। তো দেখো, ওএমআর শিট এতটা বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস যে তুমি যদি সারা বছর পড়াশুনো করো এবং অনেক ভালো জ্ঞান অর্জন করো, অনেক ভালো তোমার প্রিপারেশন হয়, কিন্তু ওএমআর শিট যদি তুমি ফিল আপ করতে না পারো সঠিকভাবে, একটা যদি সিলি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো পেপারটা বাতিল হয়ে যাবে। তো ওএমআর শিটটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, আজকে তোমাদের আমি সঠিক পদ্ধতিতে ওএমআর শিট ফিল আপ করার কথা বলছি। দেখো, সবার প্রথমে তোমাদের বলবো, পরীক্ষার আর হাতে মাত্র 6-7 দিনের মতন, 6 দিন ধরে নিলাম, 6 দিন রয়েছে। তো এখন বেশি চাপ নেবে না। যদি কিছু না পেরে থাকো তো সেটা একবার রিভাইজ করে নাও, কিন্তু মাথায় টেনশন নেবে না যে আমি পারছি না, কি করব, কি এটা পড়বো না, এটা পড়বো না, ওটা পড়বো, বুঝতে পারছি না, গুলিয়ে যাচ্ছে। মেসেজ আসছে, প্রচুর মেসেজ আসছে যে গুলিয়ে যাচ্ছে দিদি, কীভাবে পড়বো বুঝতে পারছি না, কি করব, খুব টেনশন হচ্ছে, প্রথমবার পরীক্ষা দিচ্ছি। টেনশনের কিচ্ছু নেই, একদম চিল থাকো, কোনো টেনশনের কিচ্ছু নেই। এটাই তোমার জীবনের শেষ পরীক্ষা না যে তোমার একদম এত টেনশন করতে হবে, টেনশনে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। না, শরীরটা কিন্তু ঠিক রাখা মাস্ট। শরীর যদি তোমার ঠিক না থাকে তুমি কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারবে না ঠিকঠাকভাবে। তো টেনশন দূর করো এবং পরীক্ষা ঠিকঠাকভাবে দিতে যাওয়ার প্রস্তুতি নাও। ঠিক আছে, তো এখন টেনশন একদমই করবে না। ওএমআর শিট ফিল আপ, দেখো অনেকেই আমি দেখেছি বা শুনেছি এরকম যে পরীক্ষার হলে গেলেই হাত ঘেমে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, অনেকের হাত পা কাঁপতে থাকে। তো বিভিন্ন রকম সমস্যা হয়, এটা নিজেদের আলাদা আলাদা রকম সমস্যা হয়। তো ওএমআর শিট ফিল আপ করার সময় কিন্তু একদম মস্তিষ্কটাকে তোমাদের একদম ওএমআরের দিকেই রাখতে হবে, একদম বাইরে যাতে তোমাদের ধ্যান না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওএমআর শিট ফিল আপ করার সময় খুবই সাবধানে ফিল আপ করতে হবে, কারণ তুমি যদি 100তে যদি 80টা 80% কোশ্চেন, 99% কোশ্চেনও ঠিক করে আসো, কিন্তু তোমার যদি ওএমআর শিট কোথাও ভুল হয় তাহলে কিন্তু তোমার খাতাটা পুরোটা বাতিল হয়ে যাবে। তো ওএমআর শিটটা কিন্তু মন দিয়ে ফিল আপ করতে হবে। তো সাবধানে ফিল আপ করবে ওএমআর শিট, নিজের নাম, রোল নাম্বার সব কিছু লিখে, সেই নাম রোল নাম্বারের যে নিচে নিচে বাবলসগুলো থাকবে সেগুলো ফিল আপ করবে। কীভাবে বাবলস ফিল আপ করবে দেখো, অনেকে কি করে, বাবলসটা থাকে ওএমআর শিটেই তোমরা পাবে বাবল কীভাবে ফিল আপ করে, ওই একটা ছবি দেওয়া থাকবে, তোমাকে কিন্তু ওই গোল ঘরটা পুরোটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তুমি যদি ভাবো যে না ওপরেরটা হয়েছে নিচেরটা হয়নি তাহলে কিন্তু হবে না, খাতা ক্যান্সেল, মানে ওই কোশ্চেনটা ক্যান্সেল, মানে আনসারটা। যদি নিচেরটা করো ওপরেরটা না করো, ক্যান্সেল। যদি তুমি ভেতরেরটা করো বাইরেরটুকু ফাঁকা ফাঁকা থেকে যায়, ক্যান্সেল। বাইরেরটা করো ভেতরটা ফাঁকা ফাঁকা থেকে যায়, ক্যান্সেল। যদি তুমি এরকম কিরিকিরি খালি দিয়ে থাকো তাও ক্যান্সেল। তোমাকে কিন্তু ওএমআরটা পুরোপুরিভাবে ফিল করতে হবে কমপ্লিট কালি দিয়ে। ঠিক আছে, কমপ্লিট কালি দিয়ে তোমাকে ওএমআরটা পুরোপুরি ফিল করতে হবে। আশা করি তোমরা ওএমআর শিটে অনেকেই পরীক্ষার প্রিপারেশনের জন্য মক টেস্ট দিচ্ছ, সেখানেই তোমরা প্র্যাকটিস করছো। তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আমার কাছে অত ভালো টেকনোলজি সিস্টেম নেই, আমি খাতায় করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা কিন্তু রাইট প্রসেস, দেখতে পাচ্ছ এটা রাইট প্রসেস, আর এই যে দেখো খাপছাড়া এগুলো কিন্তু রং প্রসেস। তো রাইট প্রসেসটা দেখতে পাচ্ছ পুরোটা, দেখো একটুও কিন্তু বাকি নেই, পুরোটা ফিল আপ করা আছে, এটা রাইট প্রসেস। আর এই যে 3টা কিরিকিরি দেখছো এগুলো কিন্তু ভুল প্রসেস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের বলছি কিভাবে তোমরা পুরোটা কালো করতে পারবে, সঠিক পদ্ধতি এবং ফাস্ট পদ্ধতি কোনটা তোমরা তাড়াতাড়ি করতে পারবে। আমি যেভাবে করি আর কি, তোমরা যে এই যে গোলটা থাকবে না, মাঝখান থেকে কালিটা ঘোরানোর চেষ্টা করবে না, তোমরা কি করবে, বাইরে থেকে কালিটা ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা কি করবে বলো তো, বাইরে থেকে কালিটা ঘোরানোর চেষ্টা করবে। দেখো যেমন
এই দিক থেকে বাইরে থেকে শুরু করবে কিন্তু, হ্যাঁ, অনেকে এই যে ভেতর থেকে শুরু করে, ভেতর থেকে করবে না, বাইরে থেকে শুরু করবে, ঠিক আছে? বাইরে থেকে করতে করতে ভেতরের দিকে ঢুকবে, ভেতর থেকে বাইরের দিকে ঢুকবে না, টাইম বেশি লাগবে। বাইরে থেকে করতে করতে ভেতরে ঢুকবে, পুরোটা কমপ্লিট হবে। আমি এভাবেই করেছি, তো এভাবেই তোমাদের বললাম। এবার আসছি আরেকটা প্রশ্নে, যে দিদি তুমি কিভাবে ওএমআর ফিল আপ করতে? প্রথমে জিকে করতে, না ম্যাথ করতে, না রিজনিং, না ইংলিশ, না নিজের ফেভারিট সাবজেক্ট, না কিভাবে করতে? দেখো, আমার টেকনিক আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। অনেকেই বলে, অনেকের নানান রকম ওপিনিয়ন, অনেকের অনেকভাবে সুবিধে হয়, কিন্তু আমার যেভাবে সুবিধে হতো সেটা আমার মনে হয় যে বেস্ট টেকনিক, তোমাদেরও অনেকটা কাজে লাগবে। অনেকেই কিন্তু এই টেকনিক ফলো করে আশা করি। আর তোমাদের আজকে অনেকের কাছে আশা করি তোমরা শুনেছো কিভাবে করে। অনেকের কাছে আমি শুনেছি প্রথমে জিকে করে, পরে ম্যাথ করে, এরকম। অনেকে আবার এরকমও শুনেছি যে প্রথমে হচ্ছে কোশ্চেনগুলো আগে দাগিয়ে দাগিয়ে নেয়, যে এই কোশ্চেনটা ঠিক 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 এরকম 10টা 10টা করে দাগায়, 10টা 10টা করে ওএমআর ফিল করে, আবার 10টা করে দাগায়, আবার 10টা করে ওএমআর ফিল করে। তো এটা একটা টেকনিক, অনেকেই করে, আমার অত একটা ভালো লাগে না। আমি যেটা ফলো করি সেটা হলো কোশ্চেন পেপার হাতে নিব, এবং প্রথম যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেন আছে, কোশ্চেন একবার পড়ব। যদি জিকে হয়, ইংলিশ হয়, ম্যাথ হয়, একবার পড়ব। পড়ার পর দেখছি যে না আমার কাছে হবে এটা, ম্যাথ হোক রিজনিং হোক, যে না আমি এই ম্যাথটা পারবো করতে, করে নিই, হয়ে গেল। সাথে সাথে ওএমআর ফিল, সাথে সাথে ওএমআর ফিল, পরের জন্য আমি রাখি না। একটা করছি, সাথে সাথে ওএমআর ফিল, একটা একটা করে করি, একটা একটা করে ওএমআর ফিল করি। আমি পরীক্ষার শেষে এক্সট্রা 10 মিনিট হাতে পাই, এক্সট্রা। অনেকের কাছে আমি শুনেছি যে 1 ঘন্টার পরীক্ষায় সময় পায় না। আমি 1 ঘন্টার পরীক্ষার মধ্যেও সব কমপ্লিট করার পরও আমি আরও টাইম পাই কোশ্চেন দেখার, বা কোনো কিছু ছেড়েছি নাকি মার্ক করে রেখেছি সেগুলো সলভ করার। কেউ বিশ্বাস করবে না, কিন্তু অ্যাকচুয়ালি তাই, আমি টাইম পাই। আমি কোনোদিনও বলি না যে আমি টাইমের জন্য এই কোশ্চেন ছেড়ে এসেছি, এরকম আমার কোনোদিনও এরকম হয় না। আমি ডাব্লিউবিপি এক্সামে বসেছি, আমার কোনোদিনও এসআইয়ের এক্সামে বসেছি, কোনোদিনও এরকম হয় নাই যে আমি টাইম কম পেয়েছি। আমার সব কোশ্চেন কমপ্লিট করার পরও 10 মিনিট হাতে থেকে যায়, যেইটাতে আমি আরেকবার রিভিউ করে নিতে পারি। তো আমি এই টেকনিকে করি। দেখো, প্রথমে তো একবার দেখব, করলাম, হয়ে গেল, তো সলভ হয়ে গেল। কিন্তু যদি দেখি যে না ম্যাথটা একটু ক্যালকুলেটিভ আছে, রিজনিংটা একটু ক্যালকুলেটিভ আছে, আমার 2 মিনিট ভাবলেই হয়ে যাবে, তাহলে আমি সেই জায়গাটা কি করি, মার্ক করে রেখে দিই, যে এটা আমার 2 মিনিট ভাবলে হবে, আমি এটা মার্ক করে রেখে দিই। তারপরের কোশ্চেনে চলে যাই, তারপরে যেটা হচ্ছে করে রাখছি, যেটা হচ্ছে করে রাখছি, যে জিকেগুলো কনফিউশন থাকে ওগুলোও গোল করে রেখে দিই, মার্ক করে রেখে দিই। এভাবেই আমি শেষ পর্যন্ত, কোশ্চেনের শেষ পর্যন্ত যাই, এবং প্রত্যেকটা যেগুলো একবারে হয়ে যায় সেগুলো একবারে ওএমআর ফিল করে নিই। এবার তারপরেও আমার মানে আধা ঘন্টার মধ্যে আমি এই কাজটা করিনি, তারপরে বাকি আধা ঘন্টা আমি কি করি, সামনের থেকে আবার কোশ্চেন শুরু করি, যেগুলো মার্ক করে রেখেছি সেগুলো সলভ করা শুরু করি। একবার করব সলভ, যদি হলো তো হলো, দ্বিতীয়বার করব, যদি হলো তো হলো, কেন হচ্ছে না চেষ্টা করব বোঝার, যদি দেখছি না বুঝতে পারছি না ছেড়ে দেব, অত চাপ নেওয়ার দরকার নেই, ওইটাই করতে হবে আমাকে, ওটার পিছনেই আমাকে টাইম দিতে হবে, 5 মিনিট 7 মিনিট কোনো দরকার নেই, 2 মিনিট টাইম দেবো, 1 মিনিট টাইম দেবো, দেখবো আমার যদি হচ্ছে বা হতে পারে তাহলে চেষ্টা করব। যদি দেখছি যে না হচ্ছে না, হতে পারবে না, নাও হতে পারে, ভুলও হতে পারে, নেগেটিভও হতে পারে, আমি করব না, ছেড়ে দেব। তারপরে এরকম মার্কস করা যে জিকেগুলো, সেগুলো একটু ভাববো, একটু ভাবার পরে যেটা অপশানগুলো এলিমিনেট করার চেষ্টা করব। জিকে আমি অনেক চেষ্টা করি, যেগুলো কনফিউশন থাকে এলিমিনেট করার চেষ্টা করি। আচ্ছা, এলিমিনেট তুমি তখনই করতে পারবে যখন তোমার কাছে পারফেক্ট নলেজ থাকবে যে না এটা কেন হতে পারে না, এই অপশানটা কেন হতে পারে না, সেটা যদি তোমার কাছে পারফেক্ট নলেজ থাকে তাহলেই কিন্তু তুমি এলিমিনেট করতে পারবে। এটা কিন্তু যখন তোমার কনফিউশন থাকে, এটা কিন্তু জিকে ঠিক করার একটা অনেক মানে একদম কি বলবো অথেন্টিক একটা ট্রিক্স আমি যেটা ফলো করি। যেটা যখন কনফিউশন হয়, যদি বলে যে এটা গঙ্গার কোনটা উপনদী নয়, তাহলে কোনটা কোনটা উপনদী সেগুলো দেখি, যে না এটা তো উপনদী, এটা তো উপনদী, তাহলে এটা উপনদী নয়, তার মানে এটা ঠিক।
তো এলিমিনেট করে করে কিন্তু আমি কনফিউশন জিকেগুলো কমপ্লিট করার চেষ্টা করি, ঠিক আছে। যেগুলো খুব কনফিউশন সেগুলো করি না। নেগেটিভ আমি খাবো না, নেগেটিভ খাওয়ার কোনো প্রয়োজন নেই। যেগুলো খুব তোমার কনফিউশন হচ্ছে, কি দরকার করা, ছেড়ে দাও, বাকিগুলো করো। তারপর একে একে ওই মার্ক করা কোশ্চেনগুলো আমি কমপ্লিট করি, ঠিক আছে। এবার দেখো, এই মার্ক করা কোশ্চেনগুলো কমপ্লিট করার পরেও আমার হাতে 10 মিনিট থেকে যায়। আমি জানি না কিভাবে এত টাইম বাঁচাতে পারি, আমার হাতে 10 মিনিট থেকে যায়। এবার তারপরে আমি কি করি, যেগুলো দেখছি ম্যাথগুলো ক্যালকুলেটিভ আমার দ্বারা তখন হচ্ছিল না, সেগুলো আরেকবার পড়ে আরেকবার করার চেষ্টা করি, যে না এবার হতেও পারে। এরকম হয় যে শেষে আরেকবার যখন ট্রাই করি হয়ে যায়। তো তখন সেভাবেই আমি ওই কোশ্চেনের আনসার করি মিলে যাওয়ার পরে। আবার এরকম তোমরা কিন্তু এরকম করবে না কেউ, যে 4 হবে বা 5 হবে, 4 না 5, 4 না 5, না 4 দিয়ে আসলাম, 5 দিয়ে আসলাম। নো, নেগেটিভ কিন্তু খাওয়ার চেষ্টা করবে না। এটাই মেন্স, এটাই প্রিলি, একটাই পরীক্ষা, নেগেটিভ খাবে না, ঠিক আছে। অনেকে আমি শুনেছি এরকম, যে আমার চেনা একজন এক্সাম হলে 85তে 75টা প্লাস অ্যাটেন্ড করেছে, 75 প্লাস অ্যাটেন্ড করেছে, কিন্তু পাস করতে পারেনি। রিজনটা কি? নেগেটিভ মার্কিং। ভালো কথা, তুমি যদি 75টা মার্কস অ্যাটেন্ড করে আসতে পারো এবং তোমার যদি 70টা ঠিক হয়, খুবই ভালো কথা। তোমার যদি 75টাও ঠিক হয় তাহলে ঠিক আছে, কিন্তু এই 75-এর মধ্যে যদি তোমার 30টাই ভুল বেরোয়, তাহলে নাম্বারটা তোমার উঠবে কোন দিক দিয়ে আমাকে বলো? যা নাম্বার পেয়েছো সেখান থেকেও অনেক নাম্বার মাইনাস, তাহলে মাইনাস খাওয়ার চেষ্টা করব কেন আমরা? তো শেষ পর্যন্ত সে কিন্তু মেন্স পাস করতে পারেনি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই ভুলটা করবে না। আমি যেটা বললাম তোমাদের, প্রথমে একটা একটা করে কোশ্চেনের 1 নাম্বার কোশ্চেন পারছো, সাথে সাথে ওএমআর। 2 নাম্বার কোশ্চেন পারছো, সাথে সাথে ওএমআর করে নেবে। 3 নাম্বার কোশ্চেন অঙ্ক আছে, একবার করলে পারলে না, আরেকবার যদি ইচ্ছা হয় করবে, আনসার ঠিক হলে দেবে, আর যদি দেখছো যে না হচ্ছে না, ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে পরেরটাতে চলে আসবে। স্কিপ করা কিন্তু শিখতে হবে। তুমি যদি একটা জায়গায় ধরে রাখো যে না আমাকে এটা করতেই হবে, এটাই করব, যে আমি শতাংশ পড়ে এসেছি, এবার শতাংশ কোশ্চেন আমি পাচ্ছি না, আমি শতাংশ এত ভালো করে করছি, শতাংশ আমি পাচ্ছি না, এটা আমাকে করতেই হবে, এমন কোনো কথা নেই। কেন? পরেগুলো করো, পরে সময় পেলে করবে। একটা কোশ্চেনের পিছনে কিন্তু তোমরা এত টাইম নষ্ট করবে না, ঠিক আছে। তারপরে নেক্সট করে একটা একটা করে করতে থাকবে, দাঁড়াতে থাকবে। এবার যেই মার্ক করাগুলো থাকবে সেগুলো আরেকবার করে চোখ বুলিয়ে নেবে, করবে, হলে হলো, নহলে ছেড়ে দেবে। এত চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। হলে হবে, নাহলে ছেড়ে দেবে। নেগেটিভ খাবে না, নেগেটিভ কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে খুবভাবে। আমি কিন্তু বারবার বলছি তোমাদের, নেগেটিভ তুমি যদি 80টার মধ্যে কী বলে 70, 75, 80টা অ্যাটেন্ড করে আসো, এদিকে নেগেটিভ খাচ্ছ, নাম্বার কিন্তু তোমার উঠবে না, ঠিক আছে। তো এভাবে আমি ওএমআর ফিল আপ করতাম। আমি কিন্তু অনেক টাইম পেতাম, আধা ঘন্টার মধ্যে পুরো কোশ্চেন দেখতাম, ফিল আপ করতাম। বাকি আধা ঘন্টার মধ্যে 20 মিনিট আমি যেগুলা মার্ক করে রেখেছি সেগুলো করতাম, আর বাকি 10 মিনিট এক্সট্রা যে টাইম, বাকি 10 মিনিটটা আমি করতাম, অ্যানালাইসিস করতাম যে কোনটা পারছি না, কেন পারছি না, যদি পেরে যাই করে দিই, ব্যাস ঝামেলা শেষ। তো এভাবেই আমি আমার পরীক্ষার সময় টাইম মেনটেন করতাম। পরীক্ষার হলে কিন্তু টাইম মেনটেন করা অনেক একটা কি বলবো, বড় জিনিস আর কি। আমি এরকম দেখেছি অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে, অনেক ট্যালেন্টেড, যে কোনো একটা বিষয়ের উপর অনেক বেশি পারদর্শী, অনেক ভালো পড়াশুনোয়, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সেরকম নাম্বার তুলতে পারছে না। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, একাডেমিক এক্সাম অন্যরকম, ঠিক আছে। পারছে না স্কোর করতে। কেন পারছে না? কারণ সে টাইম ম্যানেজ করতে পারছে না। তার যে বিষয়টা, সেই বিষয়ের ওপর তো সে ফুল মার্কস করে নিচ্ছে, কিন্তু বাকি বিষয়গুলোর ওপরও তোমাকে পারদর্শী হতেই হবে, তাহলেই তুমি চাকরিটা কিন্তু পাবে। যে আমি অঙ্ক খুব ভালো পারি, অঙ্ক সব করলাম, 25টার মধ্যে 25টা অঙ্ক আমার ঠিক হলো, হবে? আর বাকিগুলো হবে না। তো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের উপর জ্ঞান থাকতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমাকে টাইম ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে হবে,
যে অঙ্ক পারি আমি অঙ্কই করব না, আমাকে আমার সব সাবজেক্টগুলো কমপ্লিট করতে হবে। তো এরকম তোমরা ভাবছো যে অনেক ট্যালেন্টেড লোক আমার সাথে পরীক্ষায় বসবে, আমি পারবো কি না, কাট অফ ক্লিয়ার করতে পারবো কি না, ওদের সাথে আমার কম্পিটিশন। না, অত টেনশন করে লাভ নেই। সবাই টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। টাইম ম্যানেজমেন্ট করা সবার মুখের কথা নয়। তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারো, তুমিই হবে ওই এক্সামের খিলাড়ি। তো আশা করি তোমার আজকে আমার যে মানে আমি কিভাবে করতাম, আমি কিন্তু 10 মিনিট এক্সট্রাই পেতাম, তোমাদের বলে দিচ্ছি। শেষে যখন ওই লাস্টে যখন ঘন্টাটা পড়তো না 5-10 মিনিট আগে, যখন সবাই তাড়াহুড়ো করতো, আমার কমপ্লিট। আমি জাস্ট একবার মাথা ঠান্ডা করে দেখে নিতাম। পরীক্ষার হলে কিন্তু সবসময় মাথাটা তোমার ঠান্ডাই রাখতে হবে, ঠিক আছে? হাত পা কাঁপছে, শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমারও কিন্তু হাত পা ঠান্ডা হতো, কিন্তু তাও মাইন্ডটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। মাইন্ড ঠান্ডা রেখে কিন্তু পরীক্ষায় বসতে হবে, তোমাকে কলম চালাতে হবে এবং ওএমআর শিট ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। আর একটা কথা, ওএমআর শিটে তোমাদের ওখানে সিগনেচার করার কথা বলা মানে সিগনেচার বলবে যে এখানে সিগনেচার করতে হবে। তো সেখানে কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে সিগনেচার করবে না, তোমরা নর্মাল যেভাবে সিগনেচার করো সেভাবেই সিগনেচার করবে। আমি অনেককে এভাবে দেখেছি ক্যাপিটাল লেটারে সিগনেচার করছে। না, সিগনেচার মানে তুমি যেভাবে সিগনেচার করো সেভাবেই সিগনেচার করবে, ক্যাপিটাল লেটারে কিন্তু না, ঠিক আছে? এটা অনেকে ভুল করে, তাই আমি কথাটা বলে দিলাম। তো আমি তোমরা যদি চাও, আমি নেক্সট একটা ভিডিওতে ওএমআর শিট নিয়ে এসে তারপরে ওএমআর শিটে কীভাবে লিখবে না লিখবে সে নিয়ে একটা ভিডিও করব, যদি তোমরা চাও। তো আপাতত আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করলাম, কিভাবে পরীক্ষা দিয়েছি, কীভাবে এক্সট্রা সময় বের করে নিতাম, টাইম কমপ্লিট করতে পারতাম, তো ওএমআর কীভাবে ফিল আপ করবে সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ও আর একটা কথা, যে কাট আপ নিয়ে টেনশন করছে অনেকে পরীক্ষার আগে। কেন? তুমি প্রিপারেশান নিয়েছো, তুমি ফুল মার্কস আনার চেষ্টা করবে। জানি সম্ভব না, অনেকের ক্ষেত্রে সম্ভবই না ফুল মার্কস আনা। কীভাবে ফুল মার্কস আনবো, তাই না? এটা তো তোমার সায়েন্সের ম্যাথসের এরকম হচ্ছে না, সব সাবজেক্টের হচ্ছে। ফুল মার্কস কী করে তুমি নিয়ে আসবে? তো চেষ্টা করবে তুমি ফুল মার্কস নিয়ে আসার, তোমার সর্বোচ্চ মার্কস আনার তুমি চেষ্টা করবে। আমি যদি এখন তোমাদের বলি, অনেকে মেসেজ করছে দিদি ইডাব্লিউএস কাট অফ কত যাবে, জেনারেল কত কাট অফে আমি মার ডাক পাবো, এসসি কত কাট অফ, এসটি কত কাট অফ, ওবিসি কত কাট অফ। কেন এখন কাট অফ নিয়ে কোনো টেনশন করবে না? আমিও বলবো না কাট অফ নিয়ে এখন। যদি তুমি আমি যদি বলি তোমাকে যে 70 তোমার কাট অফ, এবার তুমি কি করবে? ওই 70 তোলার চেষ্টা করবে না, কারোর কাছে কাট অফ শুনবে না, তুমি কাট অফ নিয়ে টেনশন করবে না। তুমি পরীক্ষা দিতে যাবে, ফুল মার্কস চাই আমার, কাট অফ না, আমার ফুল মার্কস চাই, এই ধারণা নিয়ে পরীক্ষা দিতে যাবে। তাই বলে আবার ফুল মার্কস চাই জন্য আবার পুরো কোশ্চেন পুরো দাগিয়ে আসবে না, ভুলভাল, যাতে নেগেটিভ না হয় সেটাও মাথায় রাখবে, ঠিক আছে? নেগেটিভ খাওয়ার চেষ্টা করবে না। তোমাদের যদি আমার ট্রিক্স ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, যারা যারা টেনশনে রয়েছে ওএমআর শিট ফিল করা নিয়ে, তাদের সাথে শেয়ার করবে। আশা করি তোমাদের আজকে ভিডিওটি অনেকটা হেল্পফুল হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ নেক্সটে কমেন্টে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব।